জীবনের শেষ সময়ে এসে অধিকাংশ মা বাবার ভরসা থাকে সন্তানের উপর, কিন্তু বাস্তবতা সবসময় সেই আশার প্রতিফলন ঘটায় না। এমনই এক হৃদয় বিদারক দৃষ্টান্ত দেখা গেছে ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধা মায়ের জীবনে। সন্তানের মৃত্যুর পর যথাযথভাবে দাফন করবেন কিনা এই অনিশ্চয়তা থেকে তিনি জীবিত থাকতেই নিজের কবর তৈরি করে রেখেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার বালি এলাকার বাসিন্দা আয়েশা খাতুন ভাঙ্গা টিনে ঝুপড়ি ঘরে 5 বছর ধরে একাকী বসবাস করছেন এই বৃদ্ধা। নেই বিদ্যুৎ, বৃষ্টি হলে চাল চয়ে পড়ে পানি, খেয়ে না খেয়ে দিন কাটে তার। অদ্ভুত ব্যাপার হলো, ঘরের পাশে নিজের জন্যই কবর তৈরি করে রেখেছেন তিনি নিজেই। কবর করে রাখছে, যদি মরার পরে যদি তার ছেলেরা যদি তাকে না দেখে, এলাকাবাসীর কাছে বলে গেছে সবাই মারিয়ে দিবে। তার যে সন্তানরা তারা সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলাকার, কিন্তু তারা যে সম্পদ ছিল সেই সম্পদ লিখে নেওয়ার পরে তার মাকে তারা দেখে না। বৃদ্ধা মায়েদের এই করুণ অবস্থা আমরা আসলে কেউ এলাকাবাসী ভাবতে পারিনি। বর্ষার সময় ঘরের ভিতরে পানি ওঠে, আপাতত এই পর্যন্ত পানি ওঠে। জানা গেছে সন্তানদের উপর ভরসা না থাকায় জীবিত অবস্থায় নিজের কবর তৈরি করে রেখেছেন এই 5 সন্তানের জননী। কারণ স্বামীর মৃত্যুর পর ছেলেদের নামে জমি লিখে দেওয়ার পরে আর ঠাঁই মেলেনি কোনো সন্তানের ঘরেই, যদিও সন্তানদের আর্থিক অবস্থা বেশ ভালো। এই বয়সে যে বেটারা দেখলো না, তয় তো ভাঙালি দেখে না, কিচ্ছু দেখে না। আমার 80 বছর কাল, আমি খারাপ না ভালো না কি করছি, বেড়াকে মানুষ করতে আমার খাতে না, 1-12 বছর আমি বাস করতেছি, একাকিত্বের এই জীবনে এখন তার একমাত্র সঙ্গী দুটি গৃহপালিত ছাগল। ছাগলগুলোকে সন্তানের মতো লালন পালন করেই জীবনের বাকি সময়টুকু পার করতে চান এই 70 বয়সী বৃদ্ধা। একাধিকবার যোগাযোগ করলেও এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি বৃদ্ধার সন্তানেরা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধাকে সহায়তা এবং বৃদ্ধার সন্তানদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব আইন অনুযায়ী তার সন্তানদের উপর বর্তায়। তারা যদি এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নেয় আমরা আইনগত ব্যবস্থা নেব, এবং আমরা প্রাথমিক লক্ষ্য হচ্ছে যে ওনার যে অসুবিধাগুলি আছে তার গৃহ এবং অন্যান্য সে অসুবিধাগুলি আমরা অ্যাড্রেস করবো খুব অচিরেই। জীবনের শেষ সময় অধিকাংশ মা বাবার ভরসা থাকে সন্তানদের উপর, কিন্তু বাস্তবতা সবসময় সেই আশার পূরণ ঘটায় না, যার একটি উদাহরণ এই বৃদ্ধ আয়েশা খাতুন। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার হিমেল, দীপ্ত সংবাদ। যদি বলি এখানে কি নেই, পুকুরের মাছ, ঝিলের মাছ এবং চাষের মাছ, কোরাল, বড় কোরাল, লাক্ষা, ইলিশ, চিংড়ি, রূপচাঁদা, কালোচাঁদা থেকে নিয়ে হরেক পদের মাছের যে সমারোহ, মাছের যে রাজ্য, সে মাছের রাজ্যই হচ্ছে চট্টগ্রামের ফিশারি ঘাট। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের ফিশারি ঘাট মানে হচ্ছে মাছের রাজ্য। ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে প্রথমে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে জিওল মাছগুলো, সেগুলো দেশীয় যে মাছগুলো বলা হয়, পুকুরের, ঝিলের এবং চাষের যে মাছগুলো, সেগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে আসে এবং এখান থেকে মূলত দেশের বিভিন্ন প্রান্তে মাছের যে চাহিদা, সে মাছের চাহিদা মেটানো হয়। আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ মাছ বিক্রি হচ্ছে। এখানে ধরুন আপনার আমরা এই চট্টগ্রাম বাজার থেকে সারা বাংলাদেশের মধ্যে মাছ চালানো যাচ্ছে। সাতক্ষীরা, ঢাকা, নোয়াখালী, মিরসরাই বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এখান থেকে মাছ। বা কয়েকশো টন মাছ বিক্রি করা হয় এখানে। আমরা তো সাদা মাছের লাইনে আছি। এই আমাদের বর্তমানে বাজার অনেক ভালো আছে, খারাপ না। এখন তো সকালবেলা হলে জিওল মাছ বিক্রি হচ্ছে, 7টা-8টার পরের থেকে তখন ভোরের মাছ ওঠা শুরু করে কয়েক কোটি টাকার ব্যবসা হচ্ছে। এখানে মনে করতেছি যে এটা অথেন্টিক, পরিষ্কার পাবো। 20-50 টাকা ডিফারেন্স হয়, তবে এখানে ফ্রেশ পাওয়া যায়। বাজার থেকে এখানে ফ্রেশ পাওয়া যায়। এই দাম কম, দাম না। এখানে সরবরাহ ভালো থাকলে মাছের দাম কম, সরবরাহ কম থাকলে মাছের দাম বেশি। মাছটা তাজার জন্য আসি, দাম বেশ কম। এটা হচ্ছে মাছের সরবরাহের উপর। বলা হয় এশিয়ার সর্ববৃহৎ মাছের বাজার হচ্ছে এটি, এবং এখানে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। শুধু আড়তদাররা নয়, যারা ছোট পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন মাছের, তারাও এখান থেকে মাছ নিয়ে যাচ্ছেন। যারা ছোট একদম খুচরা ব্যবসায়ী রয়েছে, তারাও কিন্তু এখান থেকে মাছ নিয়ে যেয়ে তাদের জীবিকা নির্বাহ করে। দেশের 1/3 মাছের চাহিদা মিটছে চট্টগ্রামের ফিশারি ঘাটের এই মাছ বাজার থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আড়তদাররা এসে তাদের চাহিদা মতো মাছ কিনে নিয়ে যেয়ে মানুষের চাহিদা মেটাচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের এই ফিশারি ঘাটই হচ্ছে তাদের বাঁচার একমাত্র প্রাণকেন্দ্র। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ।
গত 7 আগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সামরিক উত্তেজনার মধ্যে 3 দেশের নিরাপত্তা ও সহযোগিতা আরও শক্তিশালী করাই চুক্তির মূল লক্ষ্য। যেখানে জোটভুক্ত যে কোনো একটি দেশের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা বলেই গণ্য হবে। এই চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়ে হুমায়ুন কবির জানান, ঢাকার পক্ষ থেকে এই চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এমন হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটা নির্ভর করছে জোটের সদস্যদের ইচ্ছার ওপর। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। চুক্তিটি বিস্তৃত হলে বিশ্ব মুসলিম সমাজের কল্যাণ হবে বলেও মনে করেন তিনি। এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। এদিকে ফেসবুক পোস্টে মক্কা চুক্তি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও এ বিষয়ে আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা ছিল। এমন বাস্তবতায় আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলেই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে মেয়াদি আমানতের নিয়ম মেনে ক্রেতারা লভ্যাংশ পাবেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে সম্মিলিত 5 ইসলামী ব্যাংক থেকে আমানতকারীরা তাদের গচ্ছিত অর্থ তুলতে পারবেন। তবে কোন ধরনের আমানতকারীরা এই অর্থ তুলতে পারবেন, বিস্তারিত আপনাদের জানাবো। ব্যক্তি আমানতকারীরা আল ওয়াদিয়া, চলতি হিসাব মুদারাবা, সঞ্চয় হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। 1 সেপ্টেম্বর থেকে আসলে যেটা দেওয়া হবে সেটা একেবারে নতুন একটা প্রক্রিয়া। কেউ যদি মনে করে যে আমি আমার টাকাটা শুধুমাত্র প্রিন্সিপালটা আমি নিয়ে আমি চলে যাব, তাহলে তাকে এটা দেওয়া হবে। এবং সেই হিসেবে এই ধরনের এটা শুধুমাত্র ব্যক্তি অ্যাকাউন্টগুলোকেই প্রদান করা হবে। ব্যক্তি আমানতকারীদের জন্য ব্যাংকটির স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীরা যদি মনে করেন যে আমরা শুধু প্রিন্সিপাল, আমরা সুদ সহ নেব, তাহলে তাদেরকে ওই স্কিমে যেভাবে বলা আছে সেই স্কিম হিসাবে ওনাদেরকে যেতে হবে। অর্থনীতিবিদরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জানান, এতে ব্যাংক ব্যবস্থার প্রতি গ্রাহকের আস্থা বাড়বে। উদ্যোগটা পজিটিভ ওই দিক থেকে যে ব্যাংকিং সিস্টেমের উপরে একটু ভরসা এবং ট্রাস্টটা একটু ফিরে আসবে আস্তে আস্তে করে। বিশেষ করে সরকারের একটা চেষ্টা হচ্ছে যাতে করে 5টা যেটা সম্মিলিত ব্যাংক, এটাকে যদি দাঁড় করানো যায়। প্রায় 35,000 কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক বর্তমানে দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সুন্দরবন থেকে লোকালয়ে আসা 4.5 ফুট লম্বা একটি বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন উপকূলীয় চিলা এলাকার একটি বসত ঘরে সাপটিকে দেখে বন বিভাগকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রিন পিট ভাইপারটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে বনে উন্মুক্ত করা হয়। পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাস 2000 সালে প্রবাসী জীবনের ইতি টেনে গড়ে তোলেন বাংলাদেশ স্নেক ভেনম নামের একটি সাপের খামার।
বর্তমানে তার খামারে রয়েছে তীব্র বিষধর রাসেলস ভাইপার ও কিং কোবরা সহ অন্তত 300টি সাপ। দীর্ঘ 26 বছর যাবৎ তিনি এসব সাপ লালন পালন করে আসছেন। প্রায় 6 মাস আগে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তিনি এসব সাপ থেকে বিষ উৎপাদনের অনুমোদন পেয়েছেন। বর্তমানে রাজ্জাক বিশ্বাসের এই সাপের খামার থেকে প্রতি মাসে প্রায় 8 কোটি টাকার বিষ উৎপাদন সম্ভব। তারপরও ক্রেতার অভাবে এসব সাপের বিষ তিনি বিক্রি করতে পারছেন না। এই প্রক্রিয়াজাত করার জন্য আমাদের মূলত মেশিন এবং অর্থের প্রয়োজন, এবং এইটা মূলত আমাদের যে এখন অবস্থা, যদি সরকার আমাদের সহায়তা না করে এবং এই মেশিন কেনা এবং প্রক্রিয়া করার জন্য যদি সহজে না করে আর্থিকভাবে, তাহলে আমরা মূলত এই সাপের খামারটা দিয়ে এখন আমরা মূলত কোনো কিছু করতে পারতেছি না। রাজ্জাক বিশ্বাসের এই সাপের খামারটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 80 জন শ্রমিক রয়েছে। এই খামারটি বন্ধ হয়ে গেলে এসব শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। লাইসেন্স পাইয়া এখন দেখা গেছে আমরা বিষ বিক্রি করতে পারতেছি না, কারণ আমরা বাহিরে বাজারজাত করতে পারতেছি না। আর এটা যদি বাজারজাত আমরা করতে পারতাম, আমরা ডেভেলপ হইতাম, দেশ ডেভেলপ হইতে। রাজ্জাক বিশ্বাসের খামারের শুরু থেকেই সকল ধরনের সহযোগিতা করে আসছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে তার সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা যখন তাকে দিয়েছি, লাইসেন্স দিয়েছি, তখন আমাদের দায়িত্ব থাকবে যে এই ভেনমটা যাতে ব্যবহার করা যায় সেটা উপযুক্ত করা। রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি টিকিয়ে রাখতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো ও যোগ্যদের সংখ্যা কম বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সারা দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। সকালে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইনজীবী হিসেবে অর্থের মানদণ্ডে সবকিছু মূল্যায়ন না করে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয় বরাদ্দ করেছি। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 7 জনের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে আয়োজিত জানাজায় অংশ নেন হাজারো মুসল্লি। এর আগে বৃহস্পতিবার বিকেলে তাদের মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে প্রশাসনের সহায়তায় রাতে মরদেহগুলো আত্রাই নিয়ে আসা হয়। সকালে জানাজা শেষে স্বজনেরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। গত 9 আগস্ট রিয়াদে সোফা কারখানায় আগুনে প্রাণ হারান 16 বাংলাদেশি, যার মধ্যে 9 জনের নিথর দেহ দেশে পৌঁছালো। এই 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাইতে। রাজধানীতে কারওয়ান বাজারে সবচেয়ে কম দামে মিলছে পেঁপে, কেজি প্রতি 30 টাকায়। আবার দামের ডাবল সেঞ্চুরি চলছে শীতের আগাম সবজি শিমের। এর মাঝে অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে চিনি ও আটা ময়দার দাম। ভাদ্র মাসের প্রকৃতির গুমট ভাবটা চলছে বাজারেও। ভ্যাপসা গরমে নাভিশ্বাস ওঠা লোকজন বাজারে ঢু মারতেই পণ্যের দাম শুনে আরও বেকায়দায় পড়েন। ধানের খরচ যে হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে ভবিষ্যতে চালের দাম কমবে কিনা সেই প্রশ্ন রয়েই গেছে। 80 থেকে 90 টাকার ঘরে স্থিতিশীল রয়েছে চাল। যারা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ, বেড়েছে চিনির দাম। সঙ্গী হিসেবে মূল্য বৃদ্ধির তালিকায় রয়েছে আটা ময়দা। খোলা চিনি ছিল আপনার 100 টাকা বা 101 টাকা, এখন সেই খোলা চিনির দাম প্রায় 115 টাকা হয়ে গেছে। 2 কেজি একটা ময়দা ছিল আমাদের 120 টাকা কেনা, 115 টাকা আসছে। 2 কেজি ময়দা এখন প্রায় 140-45 টাকা। রাজধানীর বাজারে সবচেয়ে দামি সবজি শিম কিছুটা কমলেও বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। এছাড়া বেশিরভাগ মৌসুমী সবজি কিনতে হচ্ছে 60 থেকে 100 টাকায়। না, সবজির দামটা কিছুটা সহনীয়, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে তুলনামূলক একটু কম রয়েছে।
তবে আরেকটু সহনীয় হলে ক্রেতাদের কিনতে ভালো হয়। আগে যে চড়া বাজারটা ছিল তার চাইতে একটু কম, এই আর কি। মূলত আসলে 1 কেজি করলা 50 টাকা 40 টাকা হওয়াটাই তো স্বাভাবিক। বেগুন ছিল গত সপ্তাহে 120, এখন বেগুন 100। করলা ছিল গত সপ্তাহে 100, এখন 60। টমেটোর দাম কমে গেছে 100 টাকা কেজি। সিমের দাম একটু বেশি, 200 টাকা কেজি। কাঁচা সবজি গত সপ্তাহের তুলনায় অনেক কমে গেছে। পেঁয়াজ রসুন আগের দামে থাকলেও 20 টাকা বেড়েছে আদাতে। চানা রসুন বেচতেছি 160 টাকা, আর দেশি রসুনটা বেচতেছি 100 টাকা, আদা বেচতেছি 180, পেঁয়াজ 50। সরবরাহ বাড়ায় মাছের দাম কমেছে বলে দাবি বিক্রেতার। তবে দেশীয় প্রজাতির মাছের দাম নিয়ে ক্ষোভ বেশি। তেলাপিয়া মাছ 180-90 টাকা কিনতে পারে, সিলভার কাপ 170-80 কিনতে পারে, কই মাছ 180-90-200 টাকা। আপনার মৃগেল যেটা 1 কেজি এটা 230-40 টাকা। রুই মাছ 1 কেজি যেটা এটা 280-300 টাকা। মানে আমদানি কম, ক্রেতা কম বাজারে, সেই জন্য মাছের দাম প্রতিটা কেজিতে একটু কম। আজকে মাছের দাম একটু কম, রুই মাছ আপনার 350 টাকা কেজি নিয়েছে। এই সপ্তাহে কারণ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 ও খাসির মাংস 1250 টাকায়। সাজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একসাথে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিয়নের চর চাকলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো চর চাকলা গ্রামের মাসুদের 2 মেয়ে, নিজামউদ্দিনের 2 মেয়ে এবং শরীফুল ইসলামের 1 মেয়ে। স্থানীয়রা জানান, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। জুমার নামাজ শেষে স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে উদ্ধারে নামেন। পরে নদী থেকে 5 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস এবং তার স্ত্রী ও 2 সন্তানকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর 5টার দিকে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নিজ এলাকা থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 26 আগস্ট স্বর্ণ ব্যবসায়ী পিন্টু সহ পরিবারের 4 সদস্য নিখোঁজ হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। পরে পিন্টু দাসের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে পিন্টু মানুষের কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখেছেন। বন্ধকি স্বর্ণ ফেরত দিতে না পেরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর থেকে বৈধ কাগজপত্র ছাড়া 24 টন সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকালে বিজিবির 25 ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এই সার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায়, টহল দল ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ধারণা করা হচ্ছে অবৈধভাবে মজুদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এসব সার।